বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কিং অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস সিনেমাটি আলোচনা করব। এই মুভি দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস সিরিজের চতুর্থ পর্ব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। গল্পের শুরুতে দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপসের তৃতীয় পর্বে 300 বছর পরের কাহিনী দেখানো হয়েছে, যেখানে পৃথিবীতে অ্যাপসরা উপজাতি হিসাবে তারা অসংখ্য গোষ্ঠী তৈরি করে ফেলেছে। তাদের গোষ্ঠীর মাঝে নোহা নামে এক গরিলা ছিল। মূলত নোহা এই গল্পের মেইন চরিত্র। নোহা যে গোষ্ঠীর সদস্য ছিল তাদেরকে ইগল ক্রাইন বলা হতো, কারণ তারা ইগলদের সাথে একত্রে বসবাস করত। নোহার পিতা কোরো তাদের গোষ্ঠীর নেতা ছিল। নোহা তার পিতাকে গর্বিত করতে সে তার দুই বন্ধু আনাইয়া ও সুনাইনা মিলে পাহাড়ে অনেক উঁচুতে ইগলের ডিম সংগ্রহ করতে যায়। তারা তিনজন ইগলের এক বাসা থেকে ডিম সংগ্রহ করে এবং সে একা অন্য একটা ইগলের বাসায় যায়। সেখান থেকে যখন ডিম সংগ্রহ করে তখন ইগল পাখি তাকে দেখে ফেলে এবং নোহাকে আক্রমণ করার ফলে নোহা সেখান থেকে পড়ে যেতে লাগে এবং পড়ে যাওয়ার সময় সে পাথরের একটি ডালে কোনো মতো আটকে বেঁচে যায়। নোহা কিন্তু ইগলের আক্রমণের ফলে সে সেখান থেকে ইগলের ডিম আনতে ভুলে যায়নি। সে ইগলের ডিম সাথে করে নিয়ে আসে এবং তারা ডিম সংগ্রহ করে বাড়িতে ফেরার সময় তাদের ঘোড়ার কাছ থেকে কে যেন দৌড়ে পালিয়ে যায়। তারা পিছনে ঘুরতেই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আনাইয়া ডিল ছুলে লুকিয়ে থাকা ব্যক্তিটি পালাতে শুরু করে এবং তারা তাকে ধরতে তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু সে টানেল দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা সেখানে একটি কম্বল খুঁজে পায় এবং কম্বল থেকে সে মানুষের গন্ধ পায় এবং তাদের টানেলের ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল, তাই তারা কম্বলটি সেখান থেকে নিয়ে চলে আসে। তারা যখন বাড়ি আসে, নুহা সবার আগে তার মায়ের সাথে দেখা করে। তার মা তার বাবার সাথে দেখা করার কথা বলে। নুহা সে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে কম্বলটি দেয়। তার বাবাও এখান থেকে মানুষের গন্ধ পায়। নুহার বাবা নুহাকে জিজ্ঞেস করে সে সুড়ঙ্গের ভিতরে গিয়েছিল কিনা। পরে সে তার বাবাকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত জানায়। মূলত ইগল প্ল্যানেটের একটি নিয়ম ছিল, তারা সেই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করতে পারবে না। 300 বছর আগে ইকোরা সুড়ঙ্গের ওই পাশে বসবাস করত। আর ইকো হচ্ছে মানুষ, তারা মানুষকে ইকো নামে ডাকতো। নুহার বাবা নুহাকে বলে ইকোদের সম্পর্কে কারোর সাথে কোনো কিছু করতে নিষেধ করেছে। এরপর কম্বলটি নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে যখন নুহা ছাড়া বাকিরা ঘুমাচ্ছিল তখন সে আবার একটি শব্দ শুনতে পায়, তাই তিনি ভিতরে চেক করতে যায়। সে তখন একটি মেয়েকে সেখানে দেখতে পায়। ফলে মেয়েটি তার হাত থেকে বাঁচার জন্য তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি ক্ষুধার্ত ছিল বলে নুহার গ্রামে খাবার খুঁজতে চলে আসে, আর মেয়েটি ধাক্কার আঘাতে তার কাছে থাকা ইগলের ডিমটি ভেঙে যায়। এতে নুহা অনেক ভেঙে পড়ে। তার বন্ধুরা এই বিষয়ে জানতে পেরে তাকে বলে তার বাবাকে জানাতে, কিন্তু সে জানতো তার বাবা বিশ্বাস করবে না। তখন সে বাধ্য হয়ে আবার ডিমের খুঁজে তখনই বেরিয়ে পড়ে। সেই রাতে ঘোড়া দিয়ে জঙ্গল দিয়ে যাওয়ার সময় নুহা দুই পক্ষের লড়াই দেখতে পায়। সে ঘোড়া থেকে নেমে সেখানে যায়। সে সেখানে গিয়ে বেশ কয়েকটি মুখোশধারী অ্যাপসদের দেখতে পায়। তারা ভিন্ন গোষ্ঠীর সদস্য ছিল। মূলত তাদের রাজা ছিল প্রক্সিমা সিজার। তিনি হলেন এই গল্পের মেন ভিলেন। তিনি একজন অত্যাচারী বন মানুষ রাজা। হঠাৎ তখন নুহার চাচা আহত অবস্থায় নুহার কাছে আসেন এবং তাকে সতর্ক করেন যে শত্রুরা আসছে। এরপর সে মারা যায়। নুহা তখন তার চাচার পিছনে ছুরি দেখতে পায়। তখন সে ভয় পেয়ে যায়। তখন শত্রুদের আরেকটি দল এসে নুহার চাচার হাতে থাকা কম্বলটি শুকে মানুষের গন্ধ পায়। তখন সিলভা ইগলদের গ্রামের খুঁজে বেরিয়ে পড়ে। সেখানে নুহা লুকিয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে নুহার ঘোড়াটি দেখতে পেয়েছিল। সিলভা ঘোড়াটিকে ইলেকট্রিক টিজার দিয়ে শক দেয়, যাতে করে তাদেরকে ইগলগানা গ্রামে নিয়ে যায়। নুহা তখন তাদের আগে গ্রামে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শত্রুরা ঘোড়া করে যাওয়ায় নুহার আগে সেখানে পৌঁছায়। একটু পর নুহা গ্রামে ফিরলে পুরো গ্রামকে আগুনে পুড়তে দেখে। সেখানে শত্রু পক্ষরা গরিলাদের বন্দী করছিল। নুহার বন্ধুরা তাকে তার বাবাকে বাঁচাতে বলে। তখনই নুহা তার বাবাকে বাঁচাতে যায়। এদিকে প্রক্সিমাসের জেনারেল সিলভা তাকে দেখে ফেলে আর মানুষের সন্ধানে গরিলাদের নির্মমভাবে হত্যা করে। নুহার বাবা সে বন্দী থাকায় ইগলদের মুক্তি করেছিল। নুহার বাবা নুহাকে বলে আমাকে ইগল ছাড়তে সাহায্য করো। তারা দুইজন সমস্ত ইগল ছেড়ে দিতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই সিলভা সেখানে আসে। সেখানে নুহার বাবা ক্লোরোকে ইলেকট্রিক টিজার দিয়ে সেখানে আঘাত করে। নুহা তার বাবাকে বাঁচাতে পিছন দিক থেকে সিলভাকে আক্রমণ করে। সিলভার শক্তি বেশি থাকার ফলে সিলভার নুহাকে সেখান থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। সে কোনো রকম দড়ির সাহায্যে ঝুলে থাকে। ঝুলন্ত অবস্থায় সিলভার তার বাবাকে তার চোখের সামনে মেরে ফেলে এবং সিলভার নুহার ঝুলে থাকা দড়িটি কেটে দেয়। নুহা সেখান থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই সকালে উঠে সে সেখানে কাউকে দেখতে পায় না। তখন সে বুঝে শত্রুরা তাদের সবাইকে বন্দি করে নিয়ে গেছে। তারপর নুহা তার পিতাকে কবর দেন এবং তাদের সবাইকে জীবিত উদ্ধার করার প্রতিশ্রুতি করেন। তখনই নুহা ঘোড়া দিয়ে শত্রুদের সন্ধানে বেরিয়ে পড়েন এবং জঙ্গল পার হয়ে সুড়ঙ্গের সামনে এসে দাঁড়ায় এবং সে বুঝতে পারে যে তারা এই সুড়ঙ্গের ভিতর দিয়ে গেছে।
সে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে অন্য জঙ্গলে পৌঁছায়। নুহাকে তার বাবার ঈগল তাকে অনুসরণ করছিল। কিছুক্ষণ পর সে তার মায়ের জামা দেখতে পেয়ে সেখানে জামা নিতে যায়। তখনই সেখানে বাতাস বয়ে যায়। নুহা বুঝতে পারে যে জ্বর আসতে পারে। সে কোনো এক জায়গায় আশ্রয় নেন এবং সেখানে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সে তার পাশে ঈগলকে দেখতে পান। নুহা ঈগলকে ডাকলে তার হাতে না বসে দূরে সরে যায়। মূলত ঈগলকে পোষ মানাতে বিশেষ এক ধরনের গান গাইতে হবে, যেটা নুহার বাবা গাইতে পারত। তারপর নুহা আবার অ্যাপসদের সন্ধানে বেরিয়ে পড়ে। হঠাৎ নুহা দোয়া দেখতে পায়। দোয়া দেখতে গিয়ে সে দেখে সেখানে আগুন নেই, আর সেখানে একটি ফাঁদ ছিল। নুহা সেই ফাঁদে পড়ে যায়। তখন সেখানে আরেকটি গরিলা তাকে অস্ত্র হাতে নিয়ে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, আর এই গরিলার নাম রাখা। নুহা রাখাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বিশ্বাস করে রাখা নুহাকে কয়েকটি বই দেখায়। রাখা বলে বইয়ের ভাষা সবাই বুঝে না, সিজারের সময় অ্যাপসরা বই পড়তে পারত। নুহা রাখার মুখে সিজারের নাম শুনে বলে, আমাদের গ্রামে আগুন লাগার সময় আমার বাবা বারবার সিজারের নাম নিচ্ছিল। কিছুক্ষণ পর নুহা দেওয়ালে মানুষের ছবি দেখে, আর রাখা তাকে বলে তাদের কোনো বুদ্ধি নেই, তারা গ্রামে খাবার চুরি করতে আসে। তখনই তারা দেখে তাদের গোড়ার কাছ থেকে একটি মেয়ে তাদেরকে ফলো করছে। রাতে যখন নুহা ও রাকা আগুন জ্বালিয়ে খাবার খাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি আবার আসে। রাকা তার দিকে খাবার ছুঁড়ে দিলে মেয়েটি বেরিয়ে এসে খাবার খাচ্ছিল, আর দেখে মেয়েটি শীতে কাঁপছিল। রাকা তাকে একটি কম্বল দেয়। রাকা মেয়েটির নাম রাখেন নৌবা। তারা তিনজন একসাথে মিলিত হয়ে পরদিন তারা আবার যাত্রা শুরু করে। আর তারা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় নদীতে দেখে জেব্রা পানি খাচ্ছিল। কিছুক্ষণ পর দেখে নদীতে আদি মানুষ এসে নদীতে পানি খাচ্ছে। তারা এইসব দেখে কিছুটা অবাক হচ্ছে। নুহা রাকার কাছে নোবাকে রেখে নুহা তার মিশনে চলে যায়, আর বলে তুমি আদিবাসীদের সাথে থেকে সিজারের শিক্ষা ছড়িয়ে দিতে থাকো। রাকা নুহাকে একটি সিজারের রকেট দেন, আর রকেট নিয়ে সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সিলভা তার সৈন্যদের নিয়ে আদিবাসীদের উপর হামলা চালায়। তারা নিজেদেরকে বাঁচাতে দৌড়াতে শুরু করে। তাদের বেশিরভাগদেরকে জালে বন্দি করে ফেলে। মূলত সিলভা নোবাকে বন্দি করতে এসেছিল। সিলভা যখন নোবাকে দৌড়াতে দেখে, তখন নোহা শত্রুদের দেখে ফিরে আসে আর নোবাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তখন নোহা রাকাকে বলে মেয়েটি কথা বলতে পারে, কিন্তু রাকা বিশ্বাস করে না। যখন মেয়েটি তাদের সামনে কথা বলে, রাকা হতবাক হয়ে যায়। আর মেয়েটি বলে শত্রুরা নোহার পরিবারকে কোথায় রেখেছে তা তিনি জানেন। রাকা বলে সেখানে তোমার মতো আরো মানুষ আছে কিনা। নোভা তাদেরকে বলে যে সে সেখানে থাকতো, সেখানে সবাই তার মতো ছিল। সে সেই সময় থেকে তাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই দিকে নোহা তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি সে তার পরিবারকে বাঁচাতে সাহায্য করে, তাহলে সে তাদের সাথে নিরাপদ থাকবে। ফলে মেয়ে তাদেরকে শত্রুদের আস্তানায় নিয়ে যায়। নোহা রাতে নোভাকে ঘুমানোর আগে তার মায়ের পোশাক দেয়, আর সে শত্রুদের ইলেকট্রিক ট্রিজার ব্যবহার করা শিখছিল। পরের দিন শত্রুদের আস্তানার দিকে রওনা হয় এবং পথে একটি নদী ব্রিজ পড়ে। তারা ব্রিজ পাড়ি দেওয়ার সময় সিলভার সৈন্যরা তাদেরকে আক্রমণ করে। সেই আক্রমণে নৌবা নদীতে পড়ে যায়, আর রাকা নোবাকে বাঁচাতে গিয়ে সে নিজে পানিতে ডুবে মারা যায়। আর এই দিকে নোহা আর নোবাকে দড়ি দিয়ে বেঁধে শত্রুদের আস্তানায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা নোহা আর নোবাকে আলাদা ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায়। নোহাকে যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে দেখে শত্রুরা তার গ্রামবাসীদের জোর করে কাজ করাচ্ছে। আর সেখানে তার বন্ধু সুনাইনার সাথে তার দেখা হয়। সুনাইনা সে নোহাকে তার মায়ের কাছে নিয়ে যায়। নোহার মা নোহাকে জীবিত দেখে তার মা অনেক খুশি হন। অন্যদিকে নোবাকে জাহাজের একটি রুমে নিয়ে যায়। সেখানে ত্রেবদনের সাথে তার দেখা হয়। সে একজন মানুষ যে কথা বলতে পারে। মূলত প্রক্সিমাকে মানবজাতির জ্ঞান দিয়েছিলেন। প্রক্সিমারা যে ইলেকট্রিক টিজার ব্যবহার করেন সেগুলো তিনি তৈরি করেন। তারপর আমাদের দেখানো হয় প্রক্সিমা সিজারকে। তিনি তার প্রজাদের লক্ষ্য করে ভাষণ দেন। তিনি ছিলেন সেখানকার রাজা। তার নেতৃত্বে তার প্রজারা একটি দরজা খুলতে চেষ্টা করেন, কারণ এর ভিতরে রয়েছে 300 বছর আগে মানুষদের যান্ত্রিক অস্ত্র, যা দিয়ে তিনি গোটা দুনিয়াতে সবথেকে শক্তিশালী অ্যাপস হয়ে উঠবে আর পুরো দুনিয়া শাসন করবে। বাংকারটি নদীর পাশে থাকায় সে তার প্রজাদের দিয়ে বাঁধ তৈরি করে সেখানে শাসন করতে থাকে। সে এত কিছু করার পর সে বারবার বোল্ট খুলতে ব্যর্থ হয়। নোভা প্রক্সিমাজের কথা জানার পর সে কখনো চায় না যাতে তারা এই বাংকারের অস্ত্র আত্মসাৎ করুক আর তারা পুরো দেশকে শাসন করুক। নোভা সে ত্রিবদনের কাছে সাহায্য চান, কিন্তু সে তার কথা শুনে না আর সেখান থেকে চলে যায়। এরপর প্রক্সিমা তাদের সবাইকে রাতের ডিনারের জন্য ইনভাইট করে। নোহা তার বন্ধু আনায়নাকে প্রক্সিমার দাসত্ব করতে দেখতে পায়, কিন্তু কোনো প্রতিবাদ করে না, যার জন্য তার বন্ধু খুব অভিমান করে। প্রক্সিমা মেয়েটির কাছে থাকা বাঙ্গারটির ম্যাপ সম্পর্কে জানতে থাকে আর তাকে জিজ্ঞেস করে কিভাবে বাঙ্গারটির দরজা খুলবে, কিন্তু নোভা তাকে কিছুই বলে না। প্রক্সিমা তখনই নোহাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। সে তাকে জানায় যে সে এই বিষয়ে তাকে কিছুই বলেনি। আর প্রক্সিমা নোহাকে বলে মেয়েটির থেকে দূরে থাকতে সতর্ক করে আর বলে যে মানব জাতি তারা তাদের নিজের স্বার্থ বুঝে।
তখন নোয়া তার কাছে থাকা প্রক্সিমার লকেটটি বাহির করে। সে প্রক্সিমার সাথে থাকার পরিবর্তে সে প্রতিবাদ করতে শুরু করে। তখনই তার বাবা ঈগলটি তার হাতে এসে বসে আর তার পোষ মানে। একটু পর নুহা মেয়েটির মুখোমুখি হয় আর বলে মানুষ আর অ্যাপস একসাথে বসবাস করতো কিনা। আর নুহা তাকে জিজ্ঞেস করে কেন তারা বাংকারের ভিতরে যেতে চায়। মেয়ে তাকে বলে যে বাংকারের ভিতরে একটি বিশেষ বই রয়েছে যার সাহায্যে মানুষ আবারও কথা বলতে পারবে, তাই তাকে যেভাবে হোক তা সংগ্রহ করতে হবে। নুহা মেয়েকে বলে বাংকার প্রবেশ করার মতো অন্য কোনো উপায় আছে কিনা। নুহা তাকে একটা লুকানো পথের কথা বলে। নুহা তাকে বাংকারের ভিতরে যেতে সহায়তা করতে রাজি হয়। নুহা তার দুই বন্ধু আনাইয়া ও সুনাইনার কাছে সুনাইনা সহায়তা করতে রাজি হয়। আর আনাইয়া ভয় পায় এবং তারা নৌবার কাছে যায়। তারা বাঁধের চারপাশে গোপনে বিস্ফোরণ স্থাপন করে। মূলত তারা সমুদ্রের জলে বাংকারটি ডুবিয়ে ফেলবে। নুহা আর সুনাইয়া বিস্ফোরণের কাজে সাহায্য করে। এইদিকে ত্রেবদন বিস্ফোরণ স্থাপন করতে দেখে ফেলেন। নৌবা তখন তাকে সেখানে মেরে ফেলে এবং তার লাশটি নদীতে ফেলে দেয়। এবং তারা বাংকারের গোপন দরজার জন্য পাহাড়ের উপরে উঠে বাংকারে প্রবেশ করে। আর তারা অন্ধকার দূর করার জন্য মশাল জ্বালায়। আমরা তখন জানতে পারি আসলে এটি একটি সামরিক বাংকার, এখানে অস্ত্রের বিশাল মজুত রয়েছে। মেয়েটি তখন একটি হ্যান্ড সুইচ দেখে আর সেটাকে চালু করে। চালু করার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং চারপাশে আলো প্রবাহিত হয়। এরপর নৌবা হাতে একটি কুড়াল নেয় এবং তাদের কাছ থেকে আলাদা হয়। নৌবা যাওয়ার আগে সে তাদেরকে বলে তার জন্য অপেক্ষা করতে। এরপর তিনি একটি রুমে গিয়ে বই খুঁজতে শুরু করে। সে যা খুঁজছিল আসলে সেটি একটি বই না, এটি একটি সাইবার এনকি। সেটি তার কাছে কতটা মূল্যবান সেটি আপনারা পরে জানতে পারবেন। এরপর সাইবার এনকি থেকে বের করে পিছনে থাকা বন্দুকের দিকে তাকালো আর তাদেরকে দেখানোর জন্য একটি শিশুদের বই নিয়ে যায়। নুহা সেই বইটির ভিতরে গরিলাদের বন্দী থাকা অবস্থায় দেখে, যার ফলে তার মানুষদের প্রতি ঘৃণা জন্মায়। এরপর মেয়েটি সেখানে আসে আর বলে যে তার কাজ শেষ এবং তারা বাংকারের দরজার সামনে যায়। বাংকারের দরজা বাহির থেকে খোলা যায় না, কিন্তু ভিতর থেকে ঠিকই খোলা যায়। মেয়েটি দরজা খোলার সময় নোয়াকে বলে যে তাদের কাছে অল্প সময় আছে আর দরজা খোলার সাথে সাথে সে তার পরিবারের কাছে যেতে হবে। বাংকারের দরজা খুললে তারা প্রক্সিমাকে দেখতে পায় আর তিনি এর ভিতরে প্রবেশ করেন আর সেখানে অস্ত্রের মজুদ দেখে অনেক খুশি হন। তারা তখন নোহা ও তার বন্ধুদের আটক করে আর তাদের হত্যা করতে নেয়। ঠিক তখনই মেয়েটি শত্রুদের অ্যাপসকে গুলি করে মেরে ফেলে। এতে তাদের বাকি অ্যাপসরা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা আগে কখনো এমন অস্ত্রের মুখোমুখি হননি। প্রক্সিমা মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় যদি তাকে জানায় যে বাকি অস্ত্র কোথায় আছে। মেয়ে বুঝতে পারে যে প্রক্সিমার কাছে যদি অস্ত্র আসে তাহলে মানবজাতির ধ্বংস হয়ে যাবে। মেয়ে তখন বাধ্য হয়ে বাংকারটি ডুবাতে বাঁধের বিস্ফোরণ করায়। বাঁধটির বিস্ফোরণ হওয়ার সাথে সাথে পানি এসে সেখানে ঢুকতে শুরু করে। অ্যাপসরা বাংকারের ভিতরে, কিন্তু সমুদ্রের পানি সেখানেও ঢুকতে লাগে। মেয়েটি তখন দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল। আর এদিকে নুহা পানি থেকে বাঁচতে সবাইকে উপরে উঠতে বলে। নুহা সবাইকে উপরে ওঠার পথ দেখাচ্ছিল। হঠাৎ সেখানে সিলভা আসে। নুহার এবং সিলভার মাঝে তুমুল মারামারি হয় আর নুহা সিলভাকে ফাঁদে ফেলে আটকে ফেলে আর সিলভা সেখানে পানিতে ডুবে মারা যায়। অবশেষে নুহা তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সক্ষম হয়। তারপর তিনি আবারও উপরে উঠতে শুরু করে এবং তিনি বাংকারের গোপন জায়গায় যেতে সক্ষম হন। তিনি সেখানে বাকি অ্যাপসদের খুঁজে পান আর হঠাৎ সেখানে প্রক্সিমাস তাকে আক্রমণ করেন এবং তাকে বলে তার কাছে মাথা নত করতে এবং তাকে আহত করে। তিনি নুহাকে তার সামনে মাথা নত করার দাবি করেন। সে রাজি হয় না। তখন নুহা ঈগলদের ডাকতে গান শুরু করলো। এতে প্রক্সিমা হেসে দেয়, কিন্তু সে গান চালিয়ে গেলেন। নুহাকে দেখে তার দলে বাকি অ্যাপসরাও গান গাইতে শুরু করে। প্রক্সিমাস ভয় পেয়ে যায় আর তাদেরকে গান বন্ধ করতে বলে। ঠিক তখনই সমস্ত ঈগল এসে তাকে আক্রমণ করে, যার ফলে পাহাড়ের দ্বারে চলে যায় আর পাহাড় থেকে পড়ে যায়। এরপর নুহা তার সাথীদের নিয়ে তাদের গ্রামে চলে যায় এবং মেয়েটি সেখানে তার সাথে দেখা করতে আসে। সে তাকে বোঝাতে চায় যে মানুষ হিসেবে একটি সুযোগের প্রাপ্য। তারা এক সময় প্রভাবশালী প্রজাতন্ত্র ছিল, কিন্তু নুহা তাকে প্রশ্ন করে যে অ্যাপস এবং মানুষ একসাথে বসবাস করতে পারবে কি না। নুহা তাকে রাখার দেওয়া রকেটটি তাকে দেয় আর সে তাকে বিদায় জানায়। এরপর মেয়ে একটি গোপন স্থানে ভ্রমণ করতে যায়। সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সে তাকে সাইবার ক্রিজ দেয়। সাইবার ক্রিং হচ্ছে এমন একটি যন্ত্র যার স্যাটেলাইটের মধ্যে অন্যদের কাছে সিগন্যাল পাঠানো যায়। আর এই বেসটিতে তাদের মতো আরও অনেক মেয়ে ছিল। আর আমরা বুঝতে পারি যে এটি একটি স্যাটেলাইট বেস। মূলত স্যাটেলাইটকে পুনরায় চালু করার জন্য সে সেখানে আসে। স্যাটেলাইটটি সম্পূর্ণ সক্রিয় হওয়ার সাথে সাথে তারা বিশ্বের সকল মানুষদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। অন্যদিকে নুহা ও সুনাইয়া টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে কি যেন দেখছে। আর সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা, মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। এরকম নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।